আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহুল হক রাজীব, এসিএমএ। আজকে ডিসকাশন টপিকস স্ট্যান্ডার্ড কস্টিং এর পার্ট 1, যেখানে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড কস্টিং কি, এটার অ্যাডভান্টেজ এবং লিমিটেশন, ভেরিয়েন্স অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এবং ভেরিয়েন্স অ্যানালাইসিস থেকে আমরা কি বুঝতে পারি, এবং ভেরিয়েন্স কত ধরনের হতে পারে। এর মধ্যে স্পেশালি আজকে ফোকাস পয়েন্ট হবে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। ভেরিয়েন্স টাইপস এর একটা ভেরিয়েন্স ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং আলোচনার শুরুতে আমাদের জানতে হবে স্ট্যান্ডার্ড কি। আমরা স্ট্যান্ডার্ড বলতে বুঝতে পারি, যদি আমরা এটাকে প্রাইসের কিংবা কোয়ান্টিটি দৃষ্টিতে চিন্তা করি, যে একটা প্রোডাক্ট তৈরি করতে কতটুকু র মেটেরিয়াল প্রয়োজন হওয়া উচিত, এটা হলো স্ট্যান্ডার্ড। কিংবা আমরা একটা যে কোনো কিছু পারচেস করব, সে পারচেসের র ম্যাটেরিয়ালসটার প্রাইস কতটুকু হওয়া উচিত, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড। সাধারণত এটা হতে পারে স্ট্যাটিস্টিক্যাল কোনো রিপোর্ট থেকে, কিংবা ডাটা থেকে, কিংবা এক্সপিরিয়েন্স থেকে এটা সেট করা হয়। এবং স্ট্যান্ডার্ড কস্টিং হলো যেখানে এই যে স্ট্যান্ডার্ডটা সেট করা হলো, সেটা হতে পারে কোনো একটা মাসের শুরুতে আমি একটা স্ট্যান্ডার্ড সেট করলাম, যে এই মাসের কোনো প্রোডাক্ট পারচেস করলে বা কোনো র মেটেরিয়াল পারচেস করলে এটার পার কেজি 5 টাকা হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা 4 টাকা কিংবা 6 টাকা হতে পারে। যখন এই যে, তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের মধ্যে যে পার্থক্য করা, অর্থাৎ যে অ্যানালাইসিস করা, এটাকে আমরা বলতে পারি, এই টোটাল প্রক্রিয়াকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড কস্টিং। যেখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের মধ্যে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের মধ্যে একটা অ্যানালাইসিস করা হয়। হ্যাঁ, এই টোটাল প্রক্রিয়াকে আমরা বলবো হলো স্ট্যান্ডার্ড কস্টিং। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভার্সেস অ্যাকচুয়াল অ্যাকচুয়াল এবং অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং যদি করা হয়, এটার কি সুবিধা পাওয়া যায়, সেটা হলো, যেমন আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কস্টিং করলে ম্যানেজার বা যে রেসপন্সিবল, সে ফোকাস দিতে পারে যে কোন কোন জায়গায় তার ইফিসিয়েন্সি বা ভেরিয়েন্সটা হলো, যে জায়গায় ভেরিয়েন্সের প্রবলেম হলো, সে কারণে হতে পারে সেখানে কোনো ইফিসিয়েন্সি ইস্যু কিংবা অন্য ইস্যু, সেটা সে ফাইন্ড আউট করতে পারে। এবং স্ট্যান্ডার্ড কস্টিং যদি করা হয়, তাহলে সে রেসপন্সিবল ডিপার্টমেন্টকে, কে রেসপন্সিবল, সে হতে পারে, যেমন যদি পার্সেস করার সময় যদি ভেরিয়েন্সটা বেশি পাওয়া যায়, তাহলে বলা যেতে পারে পার্সেসের যে প্রকিউরমেন্টের সাথে যে রিলেটেড, সে ডিপার্টমেন্টের ম্যানেজার এটাতে রেসপন্সিবল। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং করলে আমরা বুঝতে পারি যে, বা ম্যানেজারের জন্য সহজ হয় যে কোন বিন্দুতে সে ফোকাস দিবে, এবং রেসপন্সিবল ডিপার্টমেন্ট কে, যার জন্য এই ভেরিয়েন্সটা তৈরি হলো। যদি আমরা লিমিটেশনের কথা বলি, যে স্ট্যান্ডার্ড কস্টিং কিছু লিমিটেশন আছে। যেমন হতে পারে স্ট্যান্ডার্ড কস্টিং সাধারণত করা হয় মান্থলি বেসিস। যখন স্ট্যান্ডার্ড কস্টিং মান্থলি বেসিস করা হয়, তার মানে বলতে হবে যে এটার যখন আমরা একটা পিরিয়ড ইন্ডে বা মান্থ ইন্ডে স্ট্যান্ডার্ড কস্টিং করতেছি, ততক্ষণে আমরা একটা ভেরিয়েন্স পেয়েছি, বাট এই ডাটাটা অলরেডি এটা পুরাতন ডাটা, অর্থাৎ আমরা পাস্ট ডাটাকে অ্যানালাইসিস করে স্ট্যান্ডার্ড কস্টিং করা হচ্ছে। এবং যখন ভেরিয়েন্সটা পাওয়া যায়, তখন অনেকটা ব্লেম দেওয়া শুরু হতে পারে, যে যে হতে পারে পার্সেসের সাথে যে রিলেটেড, সে এই স্ট্যান্ডার্ড কস্টিং হওয়ার কারণে যে ভেরিয়েন্স হলো, তাকে ব্লেম দেওয়া হলো যে আপনার এই ভেরিয়েন্সটা পাওয়া গেছে। তো এই ভেরিয়েন্সের কারণে অনেক সময়, যেহেতু এটা একটা, এই ভেরিয়েন্সটা পাওয়া গেল, এবং তখন ওই যে যার যে ব্লেমটার শিকার যে হচ্ছে, সে ডিমোটিভেটেড হওয়ার চান্স থেকে যায়। এবং লেবার কস্ট ভেরিয়েন্সে স্ট্যান্ডার্ড কস্টিং আরেকটা গুরুত্বপূর্ণ লিমিটেশন হলো, যেমন আমরা বলতে পারি যখন এটা লেবার কস্টের দৃষ্টিতে করা হয়ে থাকে, এবং তখন ধরে নেওয়া হয় যে, বা অ্যাজাম্পশন করা হয় এটা এমপ্লয়ি বেসড, অর্থাৎ এখানে লেবারটাই বেশি ব্যবহার হবে। এই বেস করেই হলো লেবার কস্ট রিলেটেড যে ভেরিয়েন্সটা সেটা করা হয়, যেটা সবসময় সঠিক নাও হতে পারে, যে সব ইন্ডাস্ট্রি সবকিছু যে লেবার বেস হবে, যেখানে লেবারটাই মেনলি বড় কস্ট কম্পোনেন্ট হবে, এমনটা নাও হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট লিমিটেশন হলো যে, আমরা আহ, আমরা যখন একটু পরে জানবো যে খরচের ক্ষেত্রে যখন এটা বেশি খরচ করা হয়, তখন আমরা বলবো আনফেভারেবল, এবং যখন কম খরচ হয় তখন ফেভারেবল। বাট এই আনফেভারেবল মানে খরচের সময় সব সময় এটা নেগেটিভ
বা নেগেটিভ পারফরমেন্স মিন করে এটা বলা যাচ্ছে না সব সময়। কারণ সে ধরেন আমি যদি বলে থাকি যে আপনি যত আহ, একটা স্ট্যান্ডার্ড ফুড মেনু তৈরি করতে যতটুকু ম্যাট্রেস প্রয়োজন, আপনি তার চেয়ে কম ম্যাট্রেস দিলে কোয়ান্টিটি দৃষ্টিতে এটা ফেভারেবল, যেহেতু কম কোয়ান্টিটি আপনি ওই ডিশটা তৈরি করতে ইউজ করছেন। কিন্তু এই কম কোয়ান্টিটির জন্য যদি কোয়ালিটি ফল করে, তাহলে এটা যদিও এটা ফেভারেবল খরচের দৃষ্টিতে, কিন্তু এটা বাস্তবিকতে আনফেভারেবল। কারণ কোয়ালিটি যখন ফল করবে, তখন এটা আপনার ব্র্যান্ড ইমেজ কিংবা বিজনেস ইমেজ কিংবা বিজনেসকে ক্ষতিগ্রস্ত করবে। সো এগুলো হলো আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর লিমিটেশন। এবং আমাদের আরো একটু জানা প্রয়োজন যে স্ট্যান্ডার্ড কস্টিং সেট করার সময়, যেমন আমরা যখন স্ট্যান্ডার্ড সেট করি, তখন একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড হলো ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস স্ট্যান্ডার্ড এটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড। ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড আমরা এটাকে ডিরেক্ট ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড বলতে পারি, যে ডিরেক্ট যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার হয় সেগুলোর স্ট্যান্ডার্ডটাকে কিভাবে সেট করা হয়। তো সেই স্ট্যান্ডার্ডকে যখন সেট করা হয়, তখন কনসিডার করা হয় যে এই ম্যাটেরিয়ালসটা পারচেস করতে কত টাকা লাগবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে অবশ্যই কনসিডার করতে হয় যে কোনো ইনএফিসিয়েন্সি, যেটা নর্মাল ইনএফিসিয়েন্সি, সেটাও এই কস্টের মধ্যে যাবে। নর্মাল ইনএফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝাচ্ছি? নর্মাল ইনএফিসিয়েন্সি বলতে আমরা বুঝাচ্ছি যেমন স্ক্র্যাপ হতে পারে ওয়েস্টেজ, যেটা নর্মাল, হ্যাঁ, যেটা বা স্পয়েলেজ অর স্ক্র্যাপ, দুইটা যে কোনো একটা হতে পারে। যে স্ক্র্যাপ অথবা স্পয়েলেজ যদি সেটা নর্মাল হয় তাহলে সেটা ডিরেক্ট ম্যাটেরিয়ালের ওই কস্টের সাথে কনসিডার হবে। অর্থাৎ যখন আমরা ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড সেট করব, তখন এই স্ক্র্যাপ এবং স্পয়েলেজ যদি নর্মাল হয়, তাহলে নর্মাল এই যে লস হলো সেটাকে আমরা কনসিডার করব। ঠিক তেমনি যখন আমরা ডিরেক্ট লেবার এর স্ট্যান্ডার্ড সেট করব, তখন আমাদেরকে অবশ্যই আমাদের কনসিডার করতে হবে যে ডিরেক্ট লেবার কত স্ট্যান্ডার্ড হওয়া উচিত। সেক্ষেত্রে কনসিডার করতে হবে যে ফ্যাক্টরগুলো, যেমন হতে পারে যে এই মুহূর্তে ফিউচার ট্রেন্ড কি, যে লেবারের ফিউচার মার্কেট, বাট এটা ট্রেন্ড কি। ট্রেন্ড বলতে আমরা বোঝাচ্ছি যে এটার প্রাইস, অর্থাৎ লেবারকে যে পেমেন্ট করতে হবে, এটা ট্রেন্ড কত, যেমন গত মাসে কত টাকা ছিল, কিংবা তার আগের মাসে কত ছিল, ভবিষ্যতে কত হতে পারে। এই ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করতে হবে যে কোনো যদি এগ্রিমেন্ট থেকে থাকে, কিসের এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হতে পারে এগ্রিমেন্ট হতে পারে লেবার লেবার অ্যান্ড এগ্রিমেন্ট লেবার সাথে অন্যান্য যে ম্যানেজমেন্টের এগ্রিমেন্ট থাকতে পারে। ম্যানেজমেন্টের এগ্রিমেন্ট থাকলে সেটাকেও কনসিডার করতে হবে। এর বাহিরেও যদি কোনো যেমন বাংলাদেশের ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে যে মিনিমাম গ্যারান্টেড কোনো মিনিমাম যে তাকে পেমেন্ট করতেই হবে বাধ্যতামূলক, এমন কোনো যদি কোনো কন্ট্রাক্ট বা চুক্তি বা যাই বলি না কেন সার্কুলার থাকে, সেটাকে কনসিডার করতে হবে। অর্থাৎ ডিরেক্ট লেবার যখন সেট করা হবে, এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে। এই ফ্যাক্টরগুলো কনসিডার করে ডিরেক্ট লেবারটাকে সেট করতে হবে। তো আমরা আহ, তারপরে যদি আমরা বলি যে ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর একটা মূল পয়েন্ট অর্থাৎ ভেরিয়েন্স অ্যানালাইসিস। আমরা যাই করব সবগুলোতে আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস করব। এবং ভেরিয়েন্স অ্যানালাইসিস করার পরে, অর্থাৎ ভেরিয়েন্স অ্যানালাইসিসটা আমরা প্রথমে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি। যে ভেরিয়েন্স অ্যানালাইসিসটা হলো অনেকটা আমরা অলরেডি বলেছি যে স্ট্যান্ডার্ড ভার্সেস অ্যাকচুয়াল। অর্থাৎ স্ট্যান্ডার্ড কত হলো এবং ভার্চুয়াল অ্যাকচুয়াল কত হলো, স্ট্যান্ডার্ড কত সেট করা হয়েছিল এবং অ্যাকচুয়াল কত হলো, এই দুটোর মধ্যে একটা ভেরিয়েন্স হতে পারে। সে আমরা যদি ধরে নেই যে ম্যাটেরিয়াল আমরা স্ট্যান্ডার্ড সেট করেছিলাম 5 টাকা কেজি হওয়া, 5 টাকা কেজি, কিন্তু এটা যখন আমরা অ্যাকচুয়ালি পারচেস করলাম তখন 4 টাকা কেজি ছিল। তাহলে আমরা বলতে পারি যে 5 টাকা আমার সেট করা ছিল, 1 টাকা অ্যাকচুয়ালি করেছে, অর্থাৎ 1 টাকা আমার আহ, 1 টাকা আমার কম খরচ হয়েছে। হ্যাঁ, 1 টাকা পার কেজিতে কম খরচ হয়েছে। এই যে 1 টাকা কম খরচ হলো, আমরা যদি সহজভাবে বলি যে এটা আমার জন্য, তাহলে এই যে কম খরচ হলো সেটা আমার জন্য ফেভারেবল অথবা আনফেভারেবল, এই কথাটা লিখতে হবে। তখন আমরা বলবো যদি খরচের সময় আমার অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হয়, তখন আমরা সেটাকে বলতে পারি আনফেভারেবল। এবং আনফেভারেবল কোম্পানির আপনার দৃষ্টিতে, অর্থাৎ যখন আপনি খরচ করবেন, সরি, তখন এটা ফেভারেবল। যদি 5 টাকা স্ট্যান্ডার্ড হয়, 4 টাকা অ্যাকচুয়াল হয়, অর্থাৎ 1 টাকা কম খরচ হয়েছে, তার মানে এটা হলো ফেভারেবল।
কিন্তু যদি এটা উল্টো সিনারি হয়, যেমন 5 টাকা স্ট্যান্ডার্ড, বাট অ্যাকচুয়ালি ক্রয় করা হয়েছে 60 টাকা পার কেজিতে, অর্থাৎ 2 টাকা যে বেশি, 2 টাকা, 2 টাকা বেশি প্রয়োজন হয়েছে, সেটা আমরা বলবো আনফেভারেবল। আনফেভারেবল। তাহলে খরচের ক্ষেত্রে, খরচের দৃষ্টিতে যদি খরচ অ্যাকচুয়ালি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো আনফেভারেবল। যদি কম হয়, সেটাকে আমরা বলবো আনফেভারেবল। এবং আনফেভারেবল এবং ফেভারেবল ভেরিয়েন্স, যেখানে আমরা যেমন দেখবো আনফেভারেবল ভেরিয়েন্স, তখন আমরা বলবো নিশ্চিতভাবে এখানে কোনো ইনএফিসিয়েন্সি আছে। সেটা যদি হতে পারে, যেমন এটা যদি পার্সেসের ক্ষেত্রে হয়, প্রকিউরমেন্টের ডিপার্টমেন্টে একটা ইনএফিসিয়েন্সি। সেটা যদি লেবারের দৃষ্টিতে হয়, সেখানে যে রেসপন্সিবল ডিপার্টমেন্ট, তার ক্ষেত্রে একটা ইনএফিসিয়েন্সি। সো এই ভেরিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ফেভারেবল এবং আনফেভারেবল বের করি, এবং কোন ডিপার্টমেন্টের ফোকাস দেওয়া উচিত, এবং ইনএফিশিয়েন্ট বা ইফিশিয়েন্ট ডিপার্টমেন্টটাকে আমরা আলাদা বা ক্যাটাগরাইজ করতে পারি। সো এইভাবে আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস করি। যদি আমরা বলি স্ট্যান্ডার্ড কস্টিং, আমরা যখন অ্যানালাইসিস করব কি কি ভেরিয়েন্স আছে, সো টাইপস অফ ভেরিয়েন্স। তো স্ট্যান্ডার্ড কস্টিং এর এই ভেরিয়েন্সটাকে আমরা বড় থেকে বলতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি: ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, সেলস ভেরিয়েন্স এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স। এই ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সকে আমরা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আন্ডার, অর্থাৎ ভেরিয়েবল যে ফ্যাক্টর গুলো, সেগুলোকে আমরা কনসিডার করতেছি। এর মধ্যে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, এটা আমার এক্সপেন্স রিলেটেড, এক্সপেন্স রিলেটেড। সেলস ভেরিয়েন্স, এটা আমার রেভিনিউ রিলেটেড। এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স, এটা হলো আমাদের এক্সপেন্স, এক্সপেন্স রিলেটেড। তাহলে আমরা দেখলাম ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স দুইটা হলো এক্সপেন্স রিলেটেড, সেলস ভেরিয়েন্স রেভিনিউ রিলেটেড। এখন আমরা যদি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটা যদি আলোচনা করি, যে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটা কি, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সকে আমরা বলতে পারি যে ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ওভারহেড। এই ম্যাটেরিয়াল বলতে বোঝানো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। এই ভেরিয়েন্স গুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সের আন্ডারে। সো এটা আলোচনার সুবিধার্থে আমি এই 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম: ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, সেলস এবং ফিক্সড ভেরিয়েন্স। সো আমরা যদি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স সম্পর্কে প্রথমে বলি, যে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স বলতে কি বোঝাচ্ছে, যেমন আমরা জানি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস করতে কি কি প্রয়োজন হয়। প্রয়োজন হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, কিংবা আমরা বলতে পারি যে ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড ইত্যাদি প্রয়োজন হয়। এর বাইরে এগুলো প্রোডাক্ট কস্টে, প্রোডাক্ট কস্টিং এর দৃষ্টিতে প্রয়োজন হয়। এর বাইরে পিরিয়ডিক্যাল কিছু কস্ট হয়, যেমন সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি। সো আমরা এই যে ডিরেক্ট ডিরেক্ট লেবার, ওভারহেড হয়, এখানে যে ম্যাটেরিয়ালের যে ডিরেক্ট পার্ট, লেবারের যে ডিরেক্ট পার্ট এবং ওভারহেডের যে ভেরিয়েবল ওভারহেড, সেগুলো নিয়ে আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটাকে ক্লাসিফাইড করেছি। সো ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স বলতে প্রথম এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: একটা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, লেবার কস্ট ভেরিয়েন্স এবং ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। সো যখন আমরা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সে করবো, তখন আমাদেরকে প্রথমত ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স প্রয়োজন হতে পারে, লেবার কস্ট ভেরিয়েন্স কিংবা ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। সাধারণত প্রশ্নের মধ্যে অবশ্যই স্পেসিফাই করে থাকে যে রিকোয়ারমেন্টে, যে কোন কস্ট ভেরিয়েন্সটাকে বের করতে হবে, সাধারণত এভাবে থাকে। সো যদি আমরা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটাকে প্রথমে ফোকাস দিই, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সের প্রথম পার্ট অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমরা প্রথম ফোকাস দিতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তাহলে প্রথম আলোচনার বিষয় হতে পারে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, সো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কি? আহ, নাম থেকে বোঝা যায় ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স হলো ম্যাটেরিয়ালের যে ভেরিয়েন্সটা তৈরি হবে, অর্থাৎ টোটাল ম্যাটেরিয়ালের যে ভেরিয়েন্সটা তৈরি হবে। আমরা শুধু টোটাল, যদি শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটাকে বলি, তাহলে আমরা বলতে পারি যে এটার যতটুকু, যতটুকু আহ, হতে পারে যে আপনার স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড যতটুকু কস্ট হওয়া উচিত হলো এবং কতটুকু অ্যাকচুয়াল খরচ হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য করতেছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। কিন্তু এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটাকে আমরা আরো 2টা ভাগে ভাগ করতে পারি। কারণ আমরা জানি একটা ম্যাটেরিয়াল পার্সেসের সাথে, কস্টের সাথে কি জড়িত। কস্ট কিভাবে পাই? কস্ট পাই আমরা পার্সেসের সাথে, কোয়ান্টিটির সাথে, সরি প্রাইসের সাথে, প্রাইসের সাথে কোয়ান্টিটি পার্সেস, কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে আমরা কস্ট পাই। যদি আমরা বলি যে কোনো একটা র মেটেরিয়াল কস্ট কত, তখন আপনি বলবেন যে এটার প্রাইস কত এবং কতটুকু কোয়ান্টিটি ক্রয় করা হলো। এই দুইটাকে যখন মাল্টিপ্লাই করা হয়, তখন আমরা পেয়ে যাই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তার মানে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সাথে প্রাইস এবং কোয়ান্টিটির একটা সম্পর্ক আছে।
তাহলে এই যখন প্রাইস এবং কোয়ান্টিটি সম্পর্ক থাকে, তার মানে প্রাইসও একটা ডিফারেন্সিয়েট তৈরি হতে পারে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের সাথে, কোয়ান্টিটি তো একটা ডিফারেন্সিয়েট তৈরি হতে পারে। এই দৃষ্টিতে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে দুইটা ভাগে ভাগ করা যায়, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। অর্থাৎ যখন আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করব, তখন আমাদেরকে প্রয়োজন হতে পারে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটাকে আবার কোথাও কোথাও আমরা দেখব যে এটা হতে পারে ইউজেস ভেরিয়েন্স। হ্যাঁ, ইউজেস ভেরিয়েন্স আমরা অবশ্যই ব্যাখ্যা করবো দুইটার মধ্যে পার্থক্য কি। সো যখন আমাদের ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করবে, অর্থাৎ আমাদের টার্গেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স করব, এবং ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স হবে তাই, অর্থাৎ ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে আমরা বলতে পারি এটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। তাহলে আমরা যেহেতু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং কোয়ান্টিটি বেসে সামটাকে বলতেছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কি, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স কি এবং কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা জানতে হবে। সো আমরা ম্যাথমেটিক্যালি যদি দেখি যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা হলো, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যখন বের করা হয়, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তখন ফর্মুলাটা ব্যবহার করে এরকম ভাবে যে স্ট্যান্ডার্ড প্রাইস, যে ম্যাটেরিয়াল প্রাইস মানে কি প্রাইসের ডিফারেন্স। তার মানে কি স্ট্যান্ডার্ড কতটুকু প্রাইস সেট করলাম, অ্যাকচুয়ালি কতটুকু প্রাইস প্রয়োগ করলাম। অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট বা পার কেজি হতে পারে। একটা র ম্যাটেরিয়াল ক্রয় করছেন যেটা 5 টাকা কেজি ক্রয় করা যেতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছেন, যেটাকে স্ট্যান্ডার্ড বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 4 টাকায় ক্রয় করা হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস, এটাকে মাল্টিপ্লাই করা হবে অ্যাকচুয়ালি কত কোয়ান্টিটি ক্রয় করা হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা। তাহলে পেয়ে যাব ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করার জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড প্রাইস এবং প্রাইসে কম্পেয়ার করতে হবে, এবং সেটাকে মাল্টিপ্লাই করতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা। তাহলে আমরা পেয়ে যাব ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এবং এই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স পাওয়ার পরে এটা হতে পারে ফেভারেবল কিংবা আনফেভারেবল। যদি আমরা জাস্ট একটা উদাহরণস্বরূপ বলি, যে হতে পারে স্ট্যান্ডার্ড প্রাইস সেট করা হয়েছে 3.8 টাকা পার পাউন্ড, এবং আহ, ওই মাসে ওই মাসে অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেস করা হয়েছে 6,500 পাউন্ড। তাহলে এবং অ্যাকচুয়াল পারচেস, আমি একটু এক্সাম্পলের মাধ্যমে লিখি, যে এই যদি আমরা ম্যাটেরিয়াল প্রাইস ব্যাংকে একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে সে স্ট্যান্ডার্ড প্রাইস কতটুকু আমাদের প্রথম প্রয়োজন হবে। এই স্ট্যান্ডার্ড প্রাইস মানে হলো পার ইউনিটে স্ট্যান্ডার্ড প্রাইস কতটুকু, কত টাকা করে সেট করা হয়েছিল। যদি আমরা এটা একটা ধরে নিই 4 টাকা পার টাকা করে সেট করা হয়েছিল, এবং অ্যাকচুয়ালি সে 3.8 টাকা করে ক্রয় করছে, অর্থাৎ পার পাউন্ড অথবা পার কেজি যেভাবে থাকে পরীক্ষায়। তাহলে সেট ছিল স্ট্যান্ডার্ড প্রাইস পার পাউন্ড 4 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি পার্চেস করছে 3.8 টাকায়। এবং যদি জাস্ট এক্সাম্পল ধরে নিলাম 6,500 পাউন্ড পার্চেস করছে, তাহলে কি হলো, স্ট্যান্ডার্ড প্রাইস মানে অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে আমরা পাবো যা, তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এটা ফেভারেবল নাকি আনফেভারেবল, এটা বোঝার জন্য আমরা দেখব যে আমার স্ট্যান্ডার্ড ছিল 4 টাকা, অ্যাকচুয়ালি আমরা পার্চেস করছি 3.8 টাকায়। তাহলে স্ট্যান্ডার্ড যাহা ছিল তার চেয়ে আমরা কম টাকায় প্রাইস করছি। যখন আমরা তার চেয়ে কম টাকায় প্রাইস করব, তাহলে আমরা বলতে পারি যে আমি আমার ইফিসিয়েন্সিটা দেখাতে পারছি, অর্থাৎ যে পার্চেস করছে, তখন এটা কোম্পানির দৃষ্টিতে ফেভারেবল, কোম্পানির দৃষ্টিতে সেটা ফেভারেবল। তাহলে যখনই আমরা এরকম একটা প্রাইস ভেরিয়েন্স বের করব, সাথে সাথে এটাকে ফেভারেবল কিংবা আনফেভারেবল এই কমেন্টসটা আমাদের লিখতে হবে। যদি আমরা বলি ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাহলে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স এটা হবে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটির মধ্যে আহ, যে অ্যানালাইসিস। যেমন প্রাইস ভেরিয়েন্সে স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইসে কম্পেয়ার করা হয়েছে, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটির মধ্যে অ্যানালাইসিস করা হবে। তাহলে সেখানে যে দেখা হবে যে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটির মধ্যে কি ধরনের ভেরিয়েন্স থাকে, এটা আমরা বের করবো যখন, তখন আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট হতে পারে, কোনো আহ, আহ, একটা কলম তৈরি করতে কতটুকু কোয়ান্টিটি প্রয়োজন হতে পারতো, কতটুকু কালির প্রয়োজন হতে পারে। তো সেই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হওয়া উচিত ছিল, সেখান থেকে আমরা মাইনাস দেব অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতটুকু ইউজ হয়েছে, এর সাথে আমরা মাল্টিপ্লাই করব তার স্ট্যান্ডার্ড প্রাইসকে।
তাহলে আমরা দেখতেছি এখানে প্রাইস এবং প্রাইসের কম্পেয়ার, এখানে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটি কম্পেয়ার, এবং ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করার সময় অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই, এবং ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স করার সময় স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা কম্পেয়ার করতে, মাল্টিপ্লাই করতে হবে। যদি আমরা একটা আহ, একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ব্যাপারটা এমন হয় যে 6,500 পাউন্ড তার স্ট্যান্ডার্ড, যে আমরা এখানে যেমন অ্যাকচুয়াল কোয়ান্টিটি করার সময় 6,500 পাউন্ড ব্যবহার করছিলাম, যে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি 6,500 পাউন্ড, সেটাকে রিলেট করার জন্য আমরা যদি বলি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অর্থাৎ যে কোনো এক গুচ্ছ প্রোডাক্ট তৈরি করার জন্য সে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল সে 6,000 পাউন্ড প্রয়োজন হতো, কিন্তু সে অলরেডি অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েছে তার 6,500 পাউন্ড। অর্থাৎ আমরা দেখতেছি যে যতটুকু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি প্রয়োজন ছিল তার চেয়ে বেশি কোয়ান্টিটি তার প্রয়োজন হয়েছে, অর্থাৎ সে যা ঠিক করছিল তার চেয়ে বেশি প্রয়োজন হয়েছে। তো এতটুকু দেখে আমরা বলতে পারি এটা তার জন্য ভালো ছিল না। তো যেটা ভালো ছিল না খরচের দেশে, সেটাকে আমরা বলবো আনফেভারেবল। এর সাথে আমাদেরকে বলা হয়েছে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা মাল্টিপ্লাই করতে। তো স্ট্যান্ডার্ড প্রাইস ছিল আমার 4 টাকা। তাহলে এই যে -2,000 আমরা যেটা পেলাম, এটা আমার জন্য আনফেভারেবল। কেন আনফেভারেবল? কারণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আরো বেশি প্রয়োজন হয়েছে। তাহলে এটাও আমাদেরকে কমেন্টস করতে হবে, এটা আনফেভারেবল। এই মেট্রাই হতে পারে কখনো কখনো প্রশ্নের মধ্যে কোয়ান্টিটি ভেরিয়েন্স হতে পারে, যে বলা থাকতে পারে প্রশ্নে, যেমন 6,000 কেজি, এখানে যেমন অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা ব্যবহার করেছিলাম। হতে পারে যে প্রশ্নে বলা থাকবে আপনাকে যে 6,000 কেজি পারচেস করা হয়েছে, কিন্তু আপনি যে প্রোডাক্টটা ওই একটা নির্দিষ্ট মাসে তৈরি করছেন, সেটার জন্য 5,500 কেজি ইউজ হয়েছে। তার মানে কি এখানে দুইটা পার্থক্য থাকবে, অর্থাৎ পার্সেস এবং ইউজের মধ্যে দুইটা আলাদা দুটি ইনফরমেশন দেওয়া থাকবে। যখন এরকম আলাদা ইনফরমেশন থাকবে, তখন যখন আমরা এই ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বের করব, তখন আমরা ইউজ করব যতটুকু ইউজ করছি সেই কোয়ান্টিটি ব্যবহার করব, তখন এই পার্সেস কোয়ান্টিটি ব্যবহার করব না। কারণ ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বা ইউজেস ভেরিয়েন্স বলতেছে যে যদি এরকম ইনফরমেশন দুইটা আলাদা না থাকে, তখন যেটা পার্সেস ওইটাকে ইউজ ধরে নিয়ে আমরা এজাম্পশনটা সেটা চিন্তা করবো, যে তখন আমরা ভাববো যে 6,000 কেজি পার্চেস করছি, 6,000 কেজি ইউজ করছি। যখন দুইটা আলাদা ইনফরমেশন থাকবে, এটার অর্থ হলো যাহা পার্চেস করতে তার পুরোটা ইউজ হয় না। কিন্তু আমরা যদি শুধু পার্চেস কোয়ান্টিটিকে তখন এই অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ করি, তখন এটা ভুল ফিগার দিবে, কারণ বাকি 500 কেজি এই সময়ে ব্যবহৃত হয় নাই। সেক্ষেত্রে যতটুকু ইউজেস ভেরিয়েন্স থাকে ইউজ করা হবে, ততটুকুই এই অ্যাকচুয়াল কোয়ান্টিটির জায়গায় ততটুকু ব্যবহার করব। তখন সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তাহলে কোয়ান্টিটি এবং ইউজেস ভেরিয়েন্সের পার্থক্যের মধ্যে কোয়ান্টিটি ভেরিয়েন্সটাকে বলতেছি যে টাইম অফ পার্সেস, কত পার্সেস কত করা হয়েছিল, ইউজেস ভেরিয়েন্স হলো আমার ইউজ করার সময় কতটুকু ইউজ করছি, সেটাকে বলতেছি ইউজেস ভেরিয়েন্স। এখন এই যে ম্যাটেরিয়াল প্রাইস এবং কোয়ান্টিটি ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস এবং কোয়ান্টিটি ভেরিয়েন্সে একটা ফেভারেবল একটা আনফেভারেবল। এখন দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 1,300 যদি প্লাসের ফিগার হয় এবং 2,000 হবে মাইনাসের ফিগার, আনফেভারেবল, তাহলে -700, এই -700 হলো আনফেভারেবল। -700 ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স আনফেভারেবল। সেটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ভাই 1,300 যদি ফেভারেবল হয়, 2,000 যদি আনফেভারেবল হয়, তাহলে বড় ফিগারটা হলো আনফেভারেবল। সো বড় ফিগার যেটা এই দুটোতে, এটা থেকে ছোট ফিগারটাকে মাইনাস করলে যে 700 থাকে, 700 হলো আনফেভারেবল, যেটাকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করবো কিভাবে? ম্যাটেরিয়াল প্রাইস এবং কোয়ান্টিটি ভেরিয়েন্স আলাদা করবো, তার সাথে দুটাকে যোগ করলে আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পাবো। এবং অবশ্যই এটাকে আমাদের এই এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এখন একটা প্রশ্ন আসতে পারে যেটা রেসপন্সিবল ডিপার্টমেন্টকে, একটা প্রশ্ন চলে আসতে পারে যদি কখনো বিশ্লেষণ করতে বলা হয়। সাধারণত ম্যাটেরিয়াল পার্সেসের সাথে পার্সেস ডিপার্টমেন্ট জড়িত থাকে। তাহলে যখন আমরা বলবো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের, সেক্ষেত্রে বলবো পার্সেস ডিপার্টমেন্ট জড়িত। পার্সেস ডিপার্টমেন্টকে আমরা বলতে পারি এটার সাথে রেসপন্সিবল। তাহলে যে ডিপার্টমেন্টের কারণে ভেরিয়েন্সটা তৈরি হবে, আমরা বলতে পারি সেই ডিপার্টমেন্টে ইনএফিসিয়েন্সি বা সে হলো এটার জন্য রেসপন্সিবল। যেমন যদি এটা প্রাইসের দৃষ্টিতে হয়, সেক্ষেত্রে হলো পার্সেস ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এই পার্সেসের সাথে ইনভলভ। আচ্ছা, সো এটাকে তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এখন এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মধ্যে আরো একটা ভেরিয়েন্স পরীক্ষায় অনেক সময় আসতে পারে, যেটাকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স।
অর্থাৎ কখনো কখনো আমরা দেখব যে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের এই মেটেরিয়াল প্রাইস এবং কোয়ান্টিটির বাইরে মিক্স মিক্স ভেরিয়েন্স বলতে এমন কিছু ম্যাচ আসতে পারে। তো মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স কি? সাধারণত এখানে যে সিনারিগুলো দেখা যায় হতে পারে মিক্স। মিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন কোন একটা প্রোডাক্ট প্রডিউস করতে দুইটা মেটেরিয়াল প্রয়োজন হয়। একটা প্রোডাক্ট প্রডিউস করতে যখন দুইটা মেটেরিয়ালের প্রয়োজন হয়, হতে পারে কোন একটা প্রোডাক্ট প্রডিউস করতে মেটেরিয়াল এক্স প্রয়োজন হতে পারে, মেটেরিয়াল ওয়াই প্রয়োজন হতে পারে। এই নামক মেটেরিয়াল তৈরি করতে এক্স এবং ওয়াই দুইটা মেটেরিয়াল প্রয়োজন হয়। তো সেটার একটা স্ট্যান্ডার্ড থাকবে এবং অ্যাকচুয়ালি কতটুকু ব্যবহার হয়েছে। হতে পারে ম্যাটেরিয়াল এক্স স্ট্যান্ডার্ড অনুযায়ী 80 কেজি, 80 কেজি প্রয়োজন হবে। ওয়াই 20, আমরা 30 কেজি প্রয়োজন হবে, এটা সে স্ট্যান্ডার্ড সেট করছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল এক্স যখন ব্যবহার করছে তখন এটা 70 কেজি হয়েছে, এবং ওয়াই এর ক্ষেত্রে সেটা হচ্ছে 40 কেজি হয়েছে, প্রয়োজন হয়েছে। তার মানে কখনো কম কখনো বেশি হতে পারে। এই জাতীয় সিনারির ক্ষেত্রে যেটাকে আমরা মিক্স ভেরিয়েন্স বলতেছি, তখন আমাদেরকে দেখতে হবে যে এটার টোটাল কি, 80 + 30, এটা হলো টোটাল। এই টোটাল এবং এই অ্যাকচুয়ালি টোটাল যদি সেম হয় তাহলে এক ধরনের সিনারি, যদি এটা সেম না হয় তাহলে এটা আরেক ধরনের অন্য সিনারি। তাহলে যখন আমরা মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করব তখন আমাদের চিন্তা করতে হবে, মিক্স ভেরিয়েন্স মানে যখন একাধিক মেটেরিয়াল মিলে একটা প্রোডাক্ট তৈরি হবে, তখন চিন্তা করতে হবে যে সিনারি গুলো, যে এই মিক্সটা স্ট্যান্ডার্ড। আমাদের সিনারি হতে পারে যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাকচুয়াল। যখন স্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাকচুয়াল হবে তখন এক ধরনের সিনারি, যখন স্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাকচুয়াল হবে না তখন আরেক ধরনের সিনারি। যখন স্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাকচুয়াল হবে তখন অনেকটা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স যেভাবে করিস ঠিক সেভাবে, অর্থাৎ সেখানে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বের করব আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু আমার যে স্ট্যান্ডার্ড প্রাইস আছে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রাইস কিংবা স্ট্যান্ডার্ড রেট বলি। ঠিক যেমন ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স করছি ঠিক সেভাবে আমরা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করব। কিন্তু কিন্তু যখন এই স্ট্যান্ডার্ড নট ইকুয়াল টু অ্যাকচুয়াল, অর্থাৎ স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের সেম হবে না, তখন আমাদেরকে কিভাবে করতে হবে? যখন সিনারিটা এমন হবে, সে স্ট্যান্ডার্ড এক্স 80, 80 না দিয়ে আমরা এটাকে সুবিধাতে দিলাম 90। তার মানে আমার তখন স্ট্যান্ডার্ড ছিল এক্স এর 90, অ্যাকচুয়াল হয়েছে 70, এবং টোটাল 120 এবং 110। অর্থাৎ অর্থাৎ স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল সমান না। স্ট্যান্ডার্ড নট ইকুয়াল টু অ্যাকচুয়াল। যদি এমন সিনারিও হয় তখন ম্যাটেরিয়াল মিক্স বেরিং করার পূর্বে আমাদেরকে কিউ আর এস কিউটা বের করে নিতে হবে। এই RSQ বলা হচ্ছে রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তার মানে বলতেছি যে স্ট্যান্ডার্ড নট ইকুয়াল অ্যাকচুয়াল, অর্থাৎ যখন আমরা করব তখন আমাদেরকে বলতেছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, এবং ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করার জন্য আমাদেরকে রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিতে হবে। এখন রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিভাবে বের করবো সেটা আমাদেরকে জানতে হবে। তো রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য আমাদেরকে টোটাল ওয়েট অফ অ্যাকচুয়াল মিক্স, যেটা কি বলতে পারি, টোটাল ওয়েট। তাহলে টোটাল ওয়েটস অফ অ্যাকচুয়াল মিক্স, অ্যাকচুয়াল যে আমাদের টোটালের মিক্সটা, সেটাকে আমরা ডিভাইড করব যে টোটাল ওয়েট অফ স্ট্যান্ডার্ড মিক্স। তাহলে কি করলাম আমরা, টোটাল ওয়েট অফ অ্যাকচুয়াল মিক্স, অর্থাৎ অ্যাকচুয়ালি কতটুকু এক্স এবং ওয়াই মিলে মিক্স হলো 110, এটাকে আমরা ডিভাইড দেবো স্ট্যান্ডার্ড কতটুকু মিক্স ছিল অর্থাৎ 120। এটাকে ডিভাইড দেওয়ার পরে আমরা মাল্টিপ্লাই করব স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দ্বারা, যতটুকু কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড ছিল। তাহলে যখন আমরা এটা করব তখন আমরা পেয়ে যাবো রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। যেমন এই ম্যাথের ক্ষেত্রে হতে পারে যে আমার অ্যাকচুয়াল টোটাল মিক্স 110 ডিভাইড স্ট্যান্ডার্ড টোটাল মিক্স 120 ইন্টু, হতে পারে আমরা এক্সাম্পলের সুবিধাতে বলি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 6000 পাউন্ড,
তাহলে আমার রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয়ে যাবে 5,500। অর্থাৎ 6,000 পাউন্ড স্ট্যান্ডার্ড হওয়াতেও এখন এটা আমাদের কমে যাবে 5,500। কারণ কি? কারণ হলে আনুপাতিক হারে এটা কমে গেছে। তাহলে এই রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যখন পেয়ে যাব, সেটার উপর আমরা এখন ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স করব। ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স যখন করব, তখন ফর্মুলাটা ঠিক আমরা নর্মাল ফর্মুলাটা ইউজ করি কিভাবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এখানেও আমরা ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স যখন করব, তখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি থাকবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তবে এখানে এই স্ট্যান্ডার্ডের জায়গায় তখন আমরা বলবো রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অর্থাৎ যেটা আগে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করতাম, তখন এটা এই যে নতুন আমরা ক্যালকুলেট করলাম রিভাইস স্ট্যান্ডার্ড, তখন সেটা আমরা রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করব। সেই রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে মাইনাস করবো অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং মাল্টিপ্লাই করবে স্ট্যান্ডার্ড প্রাইস বাই স্ট্যান্ডার্ড রেট। তাহলে ম্যাটার মিক্স ভ্যারিয়েন্স একেবারেই সেম, শুধুমাত্র এই এসকিউর জায়গায় তখন একটা রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইউজ করতে হবে। এভাবে আমরা ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স করতে পারি। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল রিলেটেড আরো একটা ভ্যারিয়েন্স থাকতে পারে, আসতে পারে, যেটাকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, এই ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স যখন করবো, যখন এটা ইল্ডের প্রশ্ন আসবে, তখন আমাদেরকে করতে হবে অ্যাকচুয়াল ইল্ড মাইনাস স্ট্যান্ডার্ড ইল্ড। এটাকে আমরা মাল্টিপ্লাই করব স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তাহলে আমরা পেয়ে যাবো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের প্রথমত ম্যাটেরিয়াল প্রাইস এবং কোয়ান্টিটি ভেরিয়েন্স, যেটা খুবই কমন প্রশ্ন, যেখানে আমাদের একটা এক্সেপশন থাকতে পারে ইউজেস ভেরিয়েন্স, এবং খুবই এবং কখনো কখনো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আমাদেরকে বের করতে বলতে পারে, সেক্ষেত্রে আমরা এভাবে বের করবো, এবং কখনো কখনো ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স বলতে পারে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মধ্যে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল প্রাইস কোয়ান্টিটি কিংবা ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন আমরা লেবার কস্ট ভেরিয়েন্সটা দেখব, যে আমরা লেবার কস্ট ভেরিয়েন্স কিভাবে করতে পারি। সো লেবার কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মতো লেবার কস্ট ভেরিয়েন্সের, যখন লেবার কস্ট মানে কি, আপনি আপনার লেবারকে কত টাকা দিলেন, যখন কাউকে বলা হয় যে তাকে একটা লেবার বা ওয়ার্কারকে কত টাকা দেওয়া হলো, তখন স্বাভাবিক প্রশ্ন আসে সে কত ঘন্টা কাজ করছে এবং প্রতি ঘন্টার জন্য সে কত টাকা নিয়েছে। অর্থাৎ সেখানে একটা রেটের প্রশ্ন আছে, তাকে কত করে দেওয়া হলো পার পার আওয়ারে, এবং তার সে টোটাল কত ঘন্টা কাজ করলো। তাহলে এখন দুইটা প্রশ্ন, একটা হলো কত তার ওয়েজেস রেট, আর একটা হলো আওয়ার্স, কত আওয়ার্স কাজ করছে। তার মানে লেবার কস্ট ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের এটা দুইটা অংশ থাকবে, যেটাকে আমরা বলতে পারি একটা হলো লেবার রেট ভেরিয়েন্স, এবং যেটা আওয়ার্স সম্পর্কে কত কত ঘন্টা সে কাজ করা উচিত ছিল এবং কত ঘন্টা কাজ করছে, সেটাকে আমরা বলতে পারি লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে লেবার কস্ট যখন বের করবো, তখন আমাদের প্রয়োজন হবে লেবার রেট ভেরিয়েন্স এবং লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে লেবার লেবার রেট ভেরিয়েন্স কিভাবে করবো আমরা? যেখানে লেবার রেট ভেরিয়েন্স অর্থাৎ রেটের সাথে সম্পর্ক, কিভাবে? অনেকটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের মতো। এখানে আমরা কনসিডার করব যে তাকে স্ট্যান্ডার্ড কত রেট দিতে হতে পারে, দেওয়া উচিত ছিল সিনারি অনুযায়ী। হতে পারে তার ঘন্টায় 5 টাকা পাওয়া উচিত ছিল, এবং অ্যাকচুয়ালি তাকে কত রেট দেওয়া হলো। এই রেট বলতে কি বোঝাচ্ছি? এই রেট বলতে তার ওয়েজেস রেট, এটা প্রাইস রেট না, লেবারের ওয়েজেস রেট। এবং অ্যাকচুয়ালি সে কত ঘন্টা কাজ করলো। এভাবে করলে আমরা পেয়ে যাবো লেবার রেট ভেরিয়েন্স। সেখানে যদি এমন হয় স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট কম হয়, তাহলে ফেভারেবল, আর যদি বেশি হয় তাহলে আনফেভারেবল। এখন লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স যখন আমরা বের করব, তখন কিভাবে করব? তাহলে লেবার রেট ভেরিয়েন্স আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করি, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স যখন বের করবো, তখন এটা আওয়ারের সাথে সম্পর্কিত। যে কি আওয়ার? স্ট্যান্ডার্ড কতটুকু আওয়ার সে কাজ করছে, স্ট্যান্ডার্ড আওয়ার্স। আমরা এটাকে বলতে পারি স্ট্যান্ডার্ড আওয়ার্স ফর প্রোডাকশন। এটা থেকে আমরা মাইনাস দিব অ্যাকচুয়াল কত ঘন্টা স্ট্যান্ডার্ড আওয়ার ফর প্রোডাকশন। এই হতে পারে 10টা প্রোডাক্ট প্রডিউস করতে কত ঘন্টা তার কাজ করা উচিত ছিল, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু অ্যাকচুয়াল আওয়ার্স অফ প্রোডাকশন, অ্যাকচুয়ালি সে কতটুকু কাজ করছে। তাহলে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল যখন মাইনাস করব, এর সাথে আমরা যখন গুণ দিব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট, তাহলে আমরা পেয়ে যাব হলো লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স।
এটা হতে পারে যে কোনো একটা ব্যক্তি একটা নির্দিষ্ট কত ঘন্টা তার কাজ করা প্রয়োজন ছিল একটা প্রোডাক্টের, সেটা থেকে সে অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করলো, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করে স্ট্যান্ডার্ড ওয়েজ রেট দ্বারা গুণ করলে আমরা এই লেবার ইফিসিয়েন্সি পেতে পারি। এই লেবার ইফিসিয়েন্সিটিকে আবার বিশ্লেষণ করা যেতে পারে, যেখানে লেবার আইডল টাইম ভেরিয়েন্স, লেবার মিক্স ভেরিয়েন্স এবং লেবার ইল্ড ভেরিয়েন্স এই তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকেও আমরা এটাকে পরবর্তীতে দেখবো যে এটাকে কিভাবে আহ, আহ, এটাকেও আমরা বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি যে লেবারের ভেরিয়েন্স এবং লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটা কেমন হতে পারে। যেমন ধরে নিতে পারি যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড রেট আহ, কোন একটা কোম্পানির স্ট্যান্ডার্ড রেট হতে পারে যে সে 22 টাকা করে প্রতি ঘন্টায় দেয়, হতে পারে জাস্ট এক্সাম্পল স্বরূপ, তাহলে 22 টাকা পার আওয়ার। কিন্তু এটা হলো তার স্ট্যান্ডার্ড সেট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন সে পে করছে তখন হলো পার আওয়ারে পে করছে 21.21 টাকা 60 পয়সা। তাহলে স্ট্যান্ডার্ড রেট হলো 22 টাকা পার আওয়ার, আর অ্যাকচুয়াল রেট হলো 21.6 টাকা পার আওয়ার। এবং এটার সাথে গুণ দেবো স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেটকে আমরা মাল্টিপ্লাই করবো অ্যাকচুয়াল আওয়ার, হতে পারে অ্যাকচুয়াল আওয়ার 1050। তাহলে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড 22 টাকা, যেখানে অ্যাকচুয়াল হয়েছে 21 টাকা, তার মানে অ্যাকচুয়ালটা কম হয়েছে, যেটা কম হয় সেটা আমরা বলতে পারি যে তাহলে সেটা হলো আমাদের ফেভারেবল। তাহলে লেবার রেট বেড়েছে 420 টাকা পেলাম। এখন এটা ফেভারেবল এবং আনফেভারেবল এই কাউন্টসটা আমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড রেট যেহেতু বলা আছে 22 টাকা, অ্যাকচুয়াল কম, তার মানে যেহেতু কম তার মানে এটা আমাদের জন্য ফেভারেবল, খরচের দৃষ্টিতে কম হলে ফেভারেবল। এবং যদি আমরা লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করি, তখন আমাদের ফর্মুলাতে বলা আছে যে ওই একটা নির্দিষ্ট ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে কত আওয়ার্স প্রয়োজন হতো, তাদের যে স্ট্যান্ডার্ড সেট করা হয়েছিল সেটা হতে পারে সেটা 1000 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 1000 আওয়ার্স স্ট্যান্ডার্ড, এবং অ্যাকচুয়ালি হতে পারে 1050 আওয়ার প্রয়োজন হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হয়েছে, এটা হলো ঘন্টা, এবং ঘন্টাকে যদি কস্টে পরিণত করতে চাই তাহলে আমাদের একটা রেট লাগবে। সেক্ষেত্রে রেটটা লাগে স্ট্যান্ডার্ড রেট। যদি স্ট্যান্ডার্ড রেট 22 টাকা, যেহেতু আমরা লেবার রেট ভ্যারিয়েন্স করার সময় স্ট্যান্ডার্ড রেট 22 টাকা ব্যবহার করছি, এখানেও 22 টাকা ব্যবহার করি, তাহলে কি হলো যে স্ট্যান্ডার্ড আওয়ার, টোটাল আওয়ার কত ঘন্টা প্রয়োজন হয়েছে, প্রয়োজন ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী, প্রয়োজন থাকবে ভাবছিল, এবং কত ঘন্টা অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েছে এবং স্ট্যান্ডার্ড রেট দ্বারা গুণ দিলাম। তো এখানে যেহেতু স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল আওয়ার বেশি হয়েছে, তার মানে আমরা বলতে পারি আনফেভারেবল। তাহলে এটা হলো আনফেভারেবল। তাহলে লেবার রেট এবং লেবার ইফিসিয়েন্সি পেলাম। এই লেবার রেট এবং লেবার ইফিসিয়েন্সিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব লেবার কস্ট ভেরিয়েন্স, যেটা মাইনাস ফিগার অর্থাৎ আনফেভারেবল, মাইনাস ফিগার অর্থাৎ আনফেভারেবল। অথবা আমরা এইভাবে ভাবতে পারি 1100 যেহেতু আনফেভারেবল, 420-কে আনফেভারেবল থেকে ফেভারেবলকে মাইনাস করলে থাকবে আনফেভারেবল, যেটা হলো 680। তাহলে এই লেবার কস্ট ভেরিয়েন্স কিংবা অনেকে বলে লেবার স্পেন্ডিং ভেরিয়েন্স হলো 680 আনফেভারেবল। এখানে উল্লেখযোগ্য যে উল্লেখ্য যে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সও আমরা যখন করব তখন ঠিক ম্যাটেরিয়াল ভেরিয়েন্সে যেমন আমাদের পার্সেস থেকে ইউজেস যদি কম হয় আমরা ইউজেসটাকে ব্যবহার করছি, ঠিক তেমনি যদি এমন হয় যে অ্যাকচুয়াল লেবার আওয়ার পেড করছে 8500 আওয়ারের জন্য পেড, বাট বাট সে অ্যাকচুয়ালি কাজ করছে 8000 আওয়ার্স, 8000 আওয়ার্স ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনটা, 8500 আওয়ার্স নাকি 8000 আওয়ার্স? যদি প্রশ্ন দেয়া থাকে এমন সিনারি, তাহলে আমরা এখানে যত আওয়ার কাজ করছে এই লেবার আওয়ারে অ্যাকচুয়াল আওয়ারে ঠিক তত আওয়ার ব্যবহার করব, অর্থাৎ 8500 ইউজ করবো না, আমরা 8000 আওয়ার ইউজ করব। তো এই হলো লেবার ইফিসিয়েন্সি। এই লেবার ইফিসিয়েন্সিকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, এবং উল্লেখ্য এখানে যখন আমরা লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করছি, এখানে একটা অ্যাজাম্পশন ইউজ হয়েছে। অ্যাজাম্পশনটা ছিল এরকম, এই অ্যাজাম্পশনটা ছিল যে আমরা এজুম করে নিয়েছি নো আইডল টাইম, অর্থাৎ এখানে কোনো আইডল টাইম নাই। এটা ছিল অ্যাজাম্পশন। এখন এই লেবার ইফিসিয়েন্সিকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়।
তাহলে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকে আমরা চাইলে আরো তিনটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ বিশ্লেষণ করার সুবিধার্থে আমরা বিশ্লেষণ করতে পারি, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকে আমরা বলতে পারি যে হতে পারে যে লেবার আইডল টাইম ভেরিয়েন্স, হতে পারে লেবার মিক্স ভেরিয়েন্স, এবং হতে পারে লেবার ইল্ড ভেরিয়েন্স। অর্থাৎ এই লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকে আমরা পুনরায় আবার অ্যানালাইসিস করতে পারি। পরীক্ষায় সাধারণত এই লেবার রেট এবং ইফিসিয়েন্সি আছে খুবই কম, অর্থাৎ খুবই মাঝে মাঝে আসতে পারে যে লেবার ইফিসিয়েন্সির মধ্যে লেবার আইডেল মিক্স এবং ইল্ড ভেরিয়েন্সের বলতে পারে। হুম তার এই এই তিনটা ভেরিয়েন্সের সমন্বয় হলো লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। অর্থাৎ আমরা যখন ক্যালকুলেট করব যে লেবার মিক্স ইল্ড ইত্যাদি, তখন আমরা যোগফল হিসাবে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স পাবো। তার লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের মধ্যে আমরা বলতে পারি, তার মানে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে অ্যানালাইসিস করার জন্য আরো তিনটা ভেরিয়েন্স আছে: লেবার আইডল টাইম ভেরিয়েন্স, লেবার মিক্স ভেরিয়েন্স, এবং লেবার ইল্ড ভেরিয়েন্স। অর্থাৎ যখন লেবার আইডল টাইম থাকবে, আমরা যখন লেবার ইফিসিয়েন্সি করছি তখন আমরা ধরে নিয়েছি নো আইডল টাইম। সো যখন আইডল টাইম থাকবে তখন আমরা কি ফর্মুলাটা ইউজ করব? তখন আমরা যে আইডল টাইম মানে কি, সে যতটুকু কাজ করা ছিল পুরোটা কাজ না করে কিছু সময় সে অলস হয়েছিল, অলস হয়ে বসেছিল, এটাকে বলতেছে আইডল টাইম। যদি সিনারিটা এমন হয় যে লেবার কোনো আইডল টাইম থাকে, তাহলে আমরা আহ, আহ, আমরা করব হলো অ্যাকচুয়াল আওয়ার্স ফর পেইড, কতটুকু তাকে পরিশোধ করা হয়েছে। তো লেবার আইডল টাইম ভেরিয়েন্স যদি আমরা বের করি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যাকচুয়াল আওয়ার্স পেইড ফর, যত আওয়ারের জন্য সে অ্যাকচুয়ালি পেইড করা হয়েছে তাকে, এই পেড ফর যত আওয়ারের জন্য তাকে পেড করা হয়েছে ইনটু হয় স্ট্যান্ডার্ড রেট দ্বারা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট দ্বারা। তাহলে লেবার এট টাইম করলে অ্যাকচুয়াল পেড ফর ইনটু স্ট্যান্ডার্ড আওয়ার্স, এটাকে আমরা মাইনাস দেব অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কস, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। এই অ্যাকচুয়াল ওয়ার্কটাকে আমরা ইনটু দিব হলো স্ট্যান্ডার্ড রেট দ্বারা। তাহলে আমরা পেয়ে যাব লেবার আইডল টাইম ভেরিয়েন্স। অথবা এটাকে বের করা যায় যদি আপনার জানা থাকে যে আইডল আওয়ার্স কতটুকু, এর আইডল আওয়ার্স কে ইনটু দিবেন স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট দ্বারা, তাহলে এটা বের করা যায় লেবার আইডল টাইম ভেরিয়েন্স। অর্থাৎ যদি আইডল আওয়ার জানা থাকে, এটাকে মাল্টিপ্লাই করতে হয় স্ট্যান্ডার্ড রেট দ্বারা। লেবার মিক্স ভেরিয়েন্স যদি আমরা করি, তাহলে লেবার মিক্স ভেরিয়েন্স করার জন্য, আচ্ছা, এছাড়া লেবার মিক্স ভেরিয়েন্স যখন করি তখন আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি যে ইফেক্টিভ আওয়ার্স ফর্মুলাটা, যেখানে দেয়া আছে যে ইফেক্টিভ আওয়ার্স, সরি, লেবার মিক্স ভেরিয়েন্স, ইফেক্টিভ আওয়ার্স ইন স্ট্যান্ডার্ড মিক্স, ওই যে আমরা ঠিক যেভাবে ম্যাটেরিয়াল মিক্স করলাম সেটার ইফেক্টিভ কত আওয়ার সেটা বের করতে হবে, এবং এর সাথে মাইনাস করতে হবে অ্যাকচুয়ালি ইফেক্টিভ আওয়ার্স ইনটু করতে হবে স্ট্যান্ডার্ড রেট। ঠিক এভাবে লেবার মিক্স ব্যালেন্স করতে পারি। লেবার ইল্ড ব্যালেন্স যখন করব, যেখানে ইল্ডের সাথে সম্পর্কিত যে কতটুকু আমার প্রোডাকশন আউটপুট হলো, সেখানে একটা স্ট্যান্ডার্ড নিশ্চিত আউটপুট থাকবে। এই স্ট্যান্ডার্ড আউটপুট বা স্ট্যান্ডার্ড ইল্ড থেকে অ্যাকচুয়ালি মাইনাস করে যা পাবো সেটার সাথে স্ট্যান্ডার্ড লেবার কস্ট দিব, যে পার ইউনিট আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড লেবার কস্ট কত। তাহলে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকে আমরা করতে পারি যে লেবার তিনটা ভাগে ভাগ করতে পারি: লেবার আইডল টাইম, লেবার মিক্স ভেরিয়েন্স এবং ইল্ড ভেরিয়েন্স। যখন আমরা এটা এভাবে করব, যদি আপনার প্রশ্নে এরকম ইনফরমেশন দেওয়া থাকে, দেখবেন সবগুলোর সমন্বয় অর্থাৎ ইকুয়াল টু হবে হলো লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে আমরা লেবার কস্ট ভেরিয়েন্সের মধ্যে লেবার রেট ভেরিয়েন্স পেলাম, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স পেলাম, এবং লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটাকে আমরা আরো তিনটা ভাগে বিশ্লেষণ করতে পারি, যেখানে থাকবে লেবার আইডল টাইম ভেরিয়েন্স, লেবার মিক্স ভেরিয়েন্স এবং লেবার ইল্ড ভেরিয়েন্স। যেখানে এবং আমরা যখন লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স শুধু করি তখন আমরা এজুম করে নিই যে লেবারের কোনো আইডল টাইম নেই। যখন আইডল টাইম থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যখন মিক্সের প্রশ্ন থাকবে ঠিক মিক্সের মতন তখন এই ফর্মুলাটা ইউজ করব, যখন ইল্ডের প্রশ্ন থাকবে যে প্রোডাকশন আউটপুট, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এভাবে করে আমরা লেবার ইফিসিয়েন্সি
ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করতে পারি। এবং সেই অনুযায়ী আমাদের ফেভারেবল এবং আনফেভারেবল বের হবে। যখন স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হবে তখন এটাকে আমরা আনফেভারেবল বলবো। যখন স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হবে তখন এটাকে আমরা ফেভারেবল বলবো। এবং এই তিনটার থেকে যা বের হবে সবগুলা সমান, অর্থাৎ তিনটা যদি ইনফরমেশন দেওয়া থাকতো, তাহলে এই যে লেবার ইফিসিয়েন্সি বের যেভাবে -1100 আনফেভারেবল পেলাম, ঠিক তেমনি লেবার আইডিয়াল মিক্স এবং ইল্ড এই তিনটার যোগফল হবে -1100 আনফেভারেবল। হ্যাঁ, সো এইভাবে আমরা লেবার কস্ট ভেরিয়েন্সটাকে কভার করতে পারি। আচ্ছা, তাহলে ভেরিয়েবলের মধ্যে আমরা বলছিলাম যে ম্যাটেরিয়াল কস্ট আছে, লেবার কস্ট আছে, এবং আরো একটা আছে, সেটা হলো ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এখন আমাদের বাদ রয়েছে, এখন আমরা করব ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এই তিনটা করলে আমাদের হয়ে যাবে যে টোটাল ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। এই ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সটাও আমাদেরকে, আমরা এটাকে আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি। একটা হলো ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স, আরেকটাকে বলতে পারি ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে প্রথমটা হলো ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স, পরেরটা হলো ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স এবং ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের মধ্যে লেবার লেবার কস্ট ভেরিয়েন্সের সাথে একটা মিল পাওয়া যেতে পারে এখানে। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স যখন আমরা করব, তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করবো, কারণ ভেরিয়েবল ওভারহেড কস্টের সাথে যে সম্পর্কিত সেই কস্টগুলোকে আমরা বলতে পারি ভেরিয়েবল ওভারহেড রেটের মধ্যে কনসিডার হবে। তবে মনে রাখতে হবে এখানে যে আওয়ার্সটা ইউজ হয়, সাধারণত দেখা যায় এখানে ডিরেক্ট লেবার আওয়ারটা ইউজ হয়। ডিরেক্ট লেবার আওয়ার ওই আওয়ারটা, যে আওয়ারটা আমরা অলরেডি লেবার কস্টে লেবার কস্ট করার সময় ইউজ করছি। তাহলে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স বা ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স, আমরা যদি বলি ভেরিয়েবল ওভার কস্ট ভেরিয়েন্স, এটা হবে ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স প্লাস ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে কি হবে, ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স প্লাস ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, যেটাকে আমরা রেট ভেরিয়েন্স অনেকে ভেরিয়েবল ওভারহেড রেট অথবা এক্সপেন্ডিচার কিংবা স্পেন্ডিং ভেরিয়েন্স বলা হয়। আর ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কে ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বলা হয়। এখানে ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্সটাকে যখন আমরা ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স কিংবা স্পেন্ডিং ভেরিয়েন্স কিংবা এক্সপেন্ডিচার ভেরিয়েন্স করব, তখন আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব হলো এখানে ঠিক তেমনি আমরা যেভাবে আমরা লেবার রেট ভেরিয়েন্স করছিলাম, যে অ্যাকচুয়াল রেট মানে স্টুডেন্ট রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, ঠিক তেমনি ভেরিয়েবল ওভার রেট ইউজ হবে। এখানে আমরা বলতে পারি একটু অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার, এই অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার আর অ্যাকচুয়াল রেট এখানে যে অ্যাকচুয়াল রেট আর লেবার দুটার মধ্যে, আগের অ্যাকচুয়াল রেটের মধ্যে পার্থক্য হলো আমরা যখন লেবার রেটের সময় শুধুমাত্র লেবারকে কত দেওয়া হবে সেটা কনসিডার করছি, আর ভেরিয়েবল ওভারহেড রেটের সময় আমরা ইউজ করবো অ্যাকচুয়াল ওভারহেড রেট, অর্থাৎ ওভারহেডের জন্য রেট কতটুকু, অ্যাকচুয়াল ওভারহেড রেট, এটা থেকে আমরা মাইনাস করবো স্ট্যান্ডার্ড ওভারহেড রেট। তাহলে লেবার কস্ট এবং এটার মধ্যে পার্থক্য হলো সেখানে আমরা ইউজ করছি ডিরেক্ট লেবারের রেট কত, আর এখানে ব্যবহার করবো ওভারহেডের রেট কত, অর্থাৎ অ্যাকচুয়াল ওভারহেড রেট, অর্থাৎ ভেরিয়েবল কস্টটা যখন করব তখন হলো ওভারহেড রেটটাকে কনসিডার করবো, অর্থাৎ অ্যাকচুয়াল ওভারহেড রেট মাইনাস স্ট্যান্ডার্ড ওভারহেড রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। এই অ্যাকচুয়াল আওয়ার্স বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার্স। এই অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার সাধারণত লেবার কস্ট আওয়ারটাকে ব্যবহার করা হয়। এভাবে আমরা ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স করব। যদি আমরা ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করি, তাহলে আমরা কিভাবে করব, এখানেও আমাদের আওয়ার্সটা, আমাদের ডিরেক্ট লেবার আওয়ারটাকে ইউজ করব। আমরা ইফিসিয়েন্সি ভেরিয়েন্স ঠিক ডিরেক্ট লেবার আওয়ার যখন করছিলাম, ডিরেক্ট লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, তখন আমরা ইফিসিয়েন্সি অর্থাৎ আওয়ারটাকে কম্পেয়ার করছি। ঠিক তেমনি এখানেও আমরা এভাবে আওয়ারটাকে কনসিডার করব। সেটা করব হলো আমরা, যেহেতু আওয়ার কনসিডার করব, তাহলে একটা আওয়ার সাথে আরেকটা আওয়ারকে কম্পেয়ার করতে হবে। যেমন লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সে করেছিলাম, ঠিক তেমনি এখানেও আমরা একটা আওয়ারের সাথে আরেকটা আওয়ারকে কনসিডার করব। সেটা কিভাবে, আমরা সেটা এখন দেখব। সেটা হতে পারে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার। অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার যা থাকবে সেটা থেকে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ারকে মাইনাস করে এটাকে আমরা গুণ দেবো, যাতে একটা আওয়ার সাথে আরেকটা আওয়ার যে কম্পেয়ার, সেটাকে আমরা গুণ দেবো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড রেট।
যেখানে আমরা যখন ডিরেক্ট লেবার আওয়ার করছিলাম অর্থাৎ লেবার ইফিসিয়েন্সি করছিলাম, তখন আমরা বলছিলাম অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার। এই অ্যাকচুয়াল আওয়ার বলতে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার বলতে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার। কিন্তু তখন আমরা স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ লেবারের রেটটা ইউজ করছি, এখানে রেট করবো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড রেট। এভাবে করলে আমরা ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স পেয়ে যাব। ঠিক তেমনি এখানেও যদি অ্যাকচুয়াল ওভারহেড রেট থেকে স্ট্যান্ডার্ড ওভারহেড রেট থেকে অ্যাকচুয়াল ওভারহেড রেট কম হয়, তাহলে হবে আনফেভারেবল। আর যখন স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হবে, ফেভারেবল। সেম এফিসিয়েন্সির ক্ষেত্রে যে ক্ষেত্রে আওয়ারের সাথে আওয়ার কনসিডার করা হয়, যদি স্ট্যান্ডার্ড আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ার কম হয় তাহলে ফেভারেবল, যেহেতু কম খরচ হয়। আর যদি বেশি হয়, আনফেভারেবল। এবং এই দুইটার যোগফল ইকুয়াল টু হবে আমার ভেরিয়েবল ওভারের কস্ট ভেরিয়েন্স। তাহলে আজকে আমরা পুরো আলোচনা করলাম ভেরিয়েবলের কি কি ভেরিয়েন্স আসতে পারে, টোটাল ভেরিয়েন্সটাকে আমরা কিভাবে আমরা দেখতে পারি, অর্থাৎ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সের কি কি থাকতে পারে। সো আমাদের এই ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স পুরো কাভার হয়ে গেল। নেক্সট আমাদের থাকবে হলো সেলস ভেরিয়েন্স এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স। এই টোটালটাকে মিলে বলা হবে স্ট্যান্ডার্ড কস্টিং এর variance analysis. So thank you so much.